শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ কবির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পাস করেছি। আমি তোমাদেরকে বাংলার অষ্টম শ্রেণীর যে বাংলা বই প্রথম পত্র সেইটা পড়াবো এবং সেই অনুসারে প্রত্যেকটা গল্প আলাদা আলাদা করে তোমাদেরকে পড়াবো এবং তোমরা এই গল্প পড়ে এই গল্পের সারমর্ম এবং সব কিছু তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তো আজকে প্রথমেই আমরা শুরু করব আমাদের অষ্টম শ্রেণীর যে প্রথম গল্পটা রয়েছে সেটা হলো অতিথির স্মৃতি। অতিথির স্মৃতি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলাদেশের বাংলার এক প্রথিতযশা ঔপন্যাসিক, লেখক। তিনি সবসময় খেটে খাওয়া মানুষের কথা বলতেন। তিনি সমাজের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরতেন। তেমনি এখানে আজকে তোমাদের যে অতিথির স্মৃতি গল্পটা, এই গল্পটা মূলত এখানে কোনো সমস্যার সমাধান বলে না। এখানে উনি যে কথাটা বোঝাতে চেয়েছেন সেটা মানব প্রেম এবং পশু প্রেম, এটাই হলো মূল প্রতিপাদ্য বিষয়। আসো আমরা পাঠের ভিতরে ঢুকে যাই। এখানে বলা হয়েছে, চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। দেখো, আমরা যখন বিভিন্নভাবে অসুস্থ হয়ে যাই তখন আমরা আমাদের ডাক্তার সাজেশন করে, হয় আপনি একটু চিটাগং কক্সবাজার ঘুরে আসেন, অথবা যাদের সামর্থ্য আছে তারা বিভিন্ন বাহিরের দেশের বাইরে গিয়ে ঘুরে আসতে বলে। তাদের করে তাদের আবহাওয়া চেঞ্জ হলে মেন্টাল রিফ্রেশমেন্ট প্রয়োজন হয়। সেই মেন্টাল রিফ্রেশমেন্ট করার জন্যই তারা কেবল বাহিরে ঘুরতে যায়। প্রাচীর পরিবর্তনের জন্য প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই তার কথা বলেছেন যে উনি যে দেওঘরে গিয়েছিলেন সেখানে যে জায়গাটা উনি থাকতেন সেই জায়গাটা হলো একটা প্রাচীর ঘেরা। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলাভাঙ্গা একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়, দোর খুলে বারান্দায় এসে বসে। রাত যখন 3টা বাজে তখন তিনি শুনতে পান তার ওই যেখানে বায়ু পরিবর্তনের জন্য উনি গিয়েছিলেন সেখানে গিয়ে দেখেন যে রাত্র 3টের দিকে একজন ভজন সঙ্গীত গাচ্ছে। ভজন শব্দ অর্থাৎ স্তুতিমূলক সঙ্গীত, যা হিন্দুরা গায়। ঘুম ভেঙে যায়, দোর খুলে বারান্দায় এসে বসে। এই গান শুনে তাহলে লেখকের ঘুম ভেঙে যায়। দোর শব্দের অর্থে দরজা। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে, পাখিদের আনাগোনা শুরু হয়। আমরা জানি যে সকালবেলা পাখি ডাকে, কিচিরমিচির করে পাখি ডাকে, আর সকাল হলেই পাখিরা এরা তাদের জানান দেয় যে সকাল হয়েছে। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। এখানে ভোরে কে ওঠে? এখানে লেখক বলছেন দোয়েলটা ভরে ওঠে। দোয়েল ভরে ওঠে, এটা এখানে তোমাদের এমসিকিউ হতে পারে, কোন পাখিটা সবচেয়ে আগে ওঠে? দোয়েল পাখিটা। তোমাকে আর একটা এমসিকিউ করতে পারে, বা এক কথায় অনুশীলনের উত্তরে যেটা বলতে পারে, লেখক কিসের জন্য দেওঘরে গিয়েছিলেন? বায়ু পরিবর্তনের জন্য। যদি বলা হয় যে লেখক কোথায় গিয়েছিলেন, তাহলে দেওঘরে উল্লেখ করতে পারে। বলতে পারে সকালবেলা কোন পাখিটা ঘুম ভাঙে আগে? দোয়েল পাখিটার ঘুম ভাঙে আগে। এভাবে অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের অশ্বত্থ গাছের মাথায়। তোমাদের কাছে এখানে খ নম্বরের কোশ্চেনের উত্তর হতে পারে এখানে কোন কোন পাখির কথা উল্লেখ করা হয়েছে, অথবা উদ্দীপকমূলক যে এমসিকিউ আছে সেখানে বলতে পারে যে অতিথির স্মৃতি গল্পে কোন কোন পাখিদের কথা উল্লেখ করা আছে। তাহলে এখানে কি উল্লেখ করা আছে? বুলবুলি, শ্যামা, দোয়েল, শালিক, টুনটুনি।
আর একটা কথা হলো পাশের বাড়ির আম গাছে, পাশের বাড়ি কী গাছের উপরে এসে বসে ওরা? আম গাছের উপরে বসে। এবাড়ির বকুল কুঞ্জে, বকুল অর্থ বকুল ফুল, কুঞ্জ অর্থ বাগান, বকুলের বাগানের পথের ধারের অশ্বত্থ গাছের ছায়া মাথায়, অশ্বত্থ একটা গাছ, এটা একটা মানে মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই চিনি। এখানে লেখক বলছেন একটা না কয়েকদিন ওই পাখিগুলোর শব্দ শুনে শুনে লেখকের মুখস্থ হয়ে গিয়েছিল যে এইটা কোন পাখির শব্দ হতে পারে, এটা দোয়েল পাখির নাকি এটা বুলবুলি পাখির না এটা শ্যামা পাখির। একটা খেয়াল করবা, তুমি যখন তোমার বাবার কণ্ঠ শুনে মোবাইলে, তখন তুমি বলে দিতে পারো এটা আমার বাবার কণ্ঠ। যদি বড় ভাইয়ের কণ্ঠ শোনো তাহলে বড় ভাইয়ের কণ্ঠ। যদি নানায়ের, তোমার নানা বা নানির কণ্ঠ বুঝো তাহলে সেটাও তুমি বুঝতে পারো যে এটা আমার নানার কণ্ঠ বা নানির কণ্ঠ। কারণ কি, তোমার ওই কণ্ঠটা মুখস্থ হয়ে গেছে, সেখানে মোবাইলে বসে শুনলেও তোমার কোনো সমস্যা হয় না, তুমি বুঝতে পারো। তেমনি করে লেখক এই পাখিগুলোর কণ্ঠ শুনতে শুনতে তার মুখস্থ হয়ে গেছে এটা কোন কোন, কিন্তু চিনে না যে এটা কোন পাখিটা বা কীরকম এটা হয়তো দেরি করতো। প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেকেই চিনি। হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো। এখানে আর একটা কথা হলো যে কোন পাখিটা দেরি করে আসতো? হলদে রঙের বেনে বউ পাখিটাই দেরি করে আসতো লেখকের ভাষায়। প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। এখানে যদি তোমাদের এক কথায় উত্তর আসে বা ক নম্বরের উত্তর আসে যে হলদে বেনে পাখি, বউ বেনে পাখিটা কোথায় গিয়ে বসতো, তাহলে সবচেয়ে গাছের উঁচু ডালটায় বসে তারা হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কোনো দিন দুই কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। এই বেনে বউ পাখিগুলা মানে পাখি দুটা হঠাৎ করে 2 দিন আসে না, এইটার লেখক কি করেছেন? ফলো করেছেন। তখন তিনি বললেন, কেউ ধরল না তো? এদেশে ব্যাধের অভাব নেই, পাখি চালান দেওয়ায় তাদের ব্যবসা। কিন্তু দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকার একটা ভাবনা গুছে গেল। এখানে লেখক বোঝাতে চেয়েছেন যে 2 দিন যখন পাখিগুলোর কোনো কণ্ঠ বা পাখির গান শুনতে পায়নি, তখন লেখক মানে উপলব্ধি করতে পারলেন এখানে তো যেহেতু পাখিটা আসে না, তাহলে ঘটনা কি, কোনো সমস্যা হইল নাকি? এখানে তো কোনো বেদের অভাব নেই যারা পাখি চালান দেয়। তাহলে লেখকের ধারণা ওই বেনে বউ পাখি দুটো কি ধরা পড়লো নাকি কোনো পাখির চালানের সাথে, বা যারা পাখি চালান দেয় তাদের সাথে। কিন্তু 3 দিন পরে দেখে আবার পাখি দুটো আসছে, তখন লেখক হাঁপ ছেড়ে বাঁচলো যে না, আসলে কেউ এটা বেদেরা ধরে নিয়ে যেতে পারেনি। এমনি করে সকাল কাটে, বিকালের গেটের বাইরে পথের ধারে এসে বসি, নিজের সামর্থ্য নেই বেরোবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। অসুস্থ মানুষ, খেয়াল করো তোমরা, অসুস্থ মানুষ যখন তোমরা যদি ক্রিকেট খেলে থাকো কিংবা ফুটবল খেলে থাকো, তোমার যদি শরীরে জ্বর আসে, তোমার ক্রিকেট মাঠে যেতে ভালো লাগে, বন্ধুরা খেলায় সেটা দেখতে ভালো লাগে, কিন্তু তোমার শক্তি সামর্থ্য হয় না যে আমি একটু খেলাই, কারণ তোমার সেই শক্তি সামর্থ্য নেই। তেমনি করে অনেক সময় দেখবা দাদা নানা বা মুরব্বী যারা অসুস্থ লোকেরা আছে, তারা হয়তো রাস্তায় বিভিন্নভাবে লোকজন দেখতে পায়, তখন তাদের ঘরে বসে কিংবা রাস্তার একটা দোকানে বসে তখন তারা উপলব্ধি করতে পারে সবাই হাঁটতেছে, আমি যদি একটু হাঁটতে পারতাম। কিন্তু তারা এই উপলব্ধি করলেও বা এটা হাঁটতে মন চাইলেও তারা সেটা হাঁটতে পারে না, কারণ কি, তাদের সেই শক্তি সামর্থ্য না, সেই সুস্থতা আল্লাহ দেননি। এমনি করে মধ্যবিত্তের যাদের আছে তাদের প্রতি চেয়ে দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। এখানে লেখক আর একটা কথা বলেছেন, কোট করে রাখতে পারো, যে লেখক বলছেন কোন শ্রেণীর মানুষদের ভিতরে তিনি অসুস্থতার বেশি লক্ষ্য করেছেন, তাহলে সেখানে নিশ্চয়ই মধ্যবিত্ত শ্রেণীর মেয়েদের কথা বলা হয়েছে। এদের আবার কীরকম? প্রথমেই যেত পা ফুলো অল্প বয়সী একদল মেয়ে। তাহলে কারা প্রথম যেত? পা ফুলো একদল মেয়েরা। বুঝতাম এরা বেরি আসামি। বেরি শব্দের অর্থ পা ফোলা রোগ। বেরি ইংরেজি শব্দ, বাংলা হলো পা ফোলার শব্দ। ফোলা পায়ের লজ্জা ডাকতে বেচারাদের কত না যত্ন। তোমরা একটা জিনিস খেয়াল করবা যে
যখন মেয়েরা তাদের চেহারা সুরত যখন হয়তো এই গালে সোনো বা কোনো ক্রিম দিয়ে তার গালটাকে পরিষ্কার করতে পারে, কিন্তু তাই বলে তার হাতে কিংবা পায়ের যে কালো দাগ কিংবা সমস্যা এইটা কখনো কিন্তু তারা কি করতে পারে না, মুছে ফেলতে পারে না। তারপরও তারা নিরন্তর চেষ্টা করে যায় যে এই তার যে সমস্যা, হাতের কালো দাগগুলো, পায়ের কালো দাগগুলো কেউ দেখতে না পায়। তেমনি করে পাপোলা যে রোগীর আছে, এরা তাদের পাটাকে ঢেকে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে অনবরত, কিন্তু পারতেছে না। এই কারণে তারা কী করে, পা ঢেকে রাখার জন্য লুটিয়ে পড়া কাপড় পরছে, লুটিয়ে পড়া মানে পা ঢেকে কাপড় পরতেছে। সেটা পথ চলার বিঘ্ন ঘটায়, তবুও কৌতূহলী চক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়। তার সবচেয়ে দুঃখ হতো, আমার একটা দরিদ্র মেয়ের লেখকের আর একটা কথা এখানে উল্লেখ করা যেতে পারে, যে লেখক বলেছেন আর একটা মেয়ে আছে, যে দরিদ্র ফ্যামিলির একটা মেয়ে, তাকে দেখে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। তিনি দেখতে পেয়েছেন তার 3টে সন্তান, ছোট সন্তানটাকে সে কোলে করে নিয়ে যাচ্ছে, যদিও ওই মেয়েটা নিজের শরীরটাকে টেনে বয়ে বেরোতে পারতেছে না, তারপরে তার কোলে ছোট একটা মেয়েকে নিয়ে সে কি করতেছে, সে বয়ে বেড়াচ্ছে। মায়েদের এমনই স্বভাব, মায়েরা সবসময় তার নিজের জীবনটিকে বিপন্ন রেখেও তার সন্তানদেরকে আগলে রাখে। এই মেয়েটার যে সমস্যা ছিল সেটা হলো যে পাণ্ডুর রোগ। পাণ্ডুর রোগ কেন? এটা হলো তার, পাণ্ডুর শব্দের অর্থ হলো ধূসর কিংবা রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা যারা আছে তাদেরকে পাণ্ডুর রোগী বলা হয়। তো ওই মেয়েটার ছিল এক পাণ্ডুর রোগ, যে কারণে ওই মেয়েটার সবসময় অসুস্থ থাকতো, আর ওই অসুস্থ মেয়েটাই তার 3টে বাচ্চাকে নিয়ে একই সাথে যেত। হাঁটতে পারে না, অথচ ফিরে আসবার ট্রেনে কি ক্লান্তই না মেয়েটির চোখের আহসান। সেদিন সন্ধ্যায়, তখনও দেরি আছে, দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধান করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরেছেন। সম্ভবত এরা বাদ ব্যতিগ্রস্ত। সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই, আমি একটু ঘুরে আসি গে। লেখকের কথা হলো, লেখক যে পরের দিন কিছু বৃদ্ধ লোকদেরকে দেখতে পেলেন যে তারা রাস্তায় বের হয়েছে, ঘুরতে বের হয়েছে। কেন বের হয়েছে তারা, লেখক উপলব্ধি করতে পারলেন যে এরা হলো বাদ ব্যতিগ্রস্ত লোক। তো এই সকল লোকও যদি ঘুরে বেড়াতে পারে, তাহলে আমি একটু চেষ্টা করে দেখি, আমিও একটু বাহিরে গিয়ে ঘুরি, দেখি একটু ওনাদের সাথে হাঁটতে পারি কিনা, চলতে পারি কিনা। যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার সময় যখন ফিরে আসতে চাইলাম, তখন ফিরে আসার পিছনে দেখি, আমি ভেবেছিলাম, মানে লেখক ভেবেছিলেন যে উনি একা একাই আসতেছেন, কিন্তু দেখেন না, পিছনে একটা কুকুর আসতেছে। তখন কুকুরটাকে সম্বোধন করে লেখক বলেছিলেন, কিরে তুই যাবি আমার সাথে, আমাকে একটু এগিয়ে দিয়ে যাবি, চল আমার বাসা পর্যন্ত, অন্ধকারে আমার পথটা দেখিয়ে দিবি। পিছনে যখন এই কথাটা বলল, ওই কুকুরটা লেখকের পিছনে আসলো। যখন আলোর ভিতরে আসলো, তখন লেখক দেখতে পেলেন যে কুকুরটা তার সাথে সাথে আসছে। এসে দেখে, লেখক দেখতে পেলেন কুকুরটা তার যে বয়স হয়েছে, কিন্তু তার যে দেহ কাঠামো সেটা দেখে তিনি বুঝতে পারলেন তার কুকুরটার যৌবনকালে তার একটা বেশ শক্তি সামর্থ্যওয়ালা একটা কুকুর ছিল। এটা একটা লেখকের ধারণা। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। এখানে পেয়েছো, আজ তুই আমার অতিথি। তার মানে অতিথির স্মৃতি গল্পর এখানে শুরু হলো গিয়ে সেই অতিথি নামক কুকুরটাকে সম্বোধন করে লেখকের শুরু। যখন লেখক রুমে পৌঁছালো, তখন লেখক কুকুরটাকে বলল, আয় তুই আমার রুমের কাছে আয়, আজকে তুই আমার এখানে অতিথি। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলে বললাম, না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। যখন আমি আলোতে আসলাম, লেখকের কথা, যখন লেখক আলোতে আসলো, তখন সেই
যে কেয়ারটেকার বা চাকর এদেরকে বলছিল যে এই কুকুরটাকে তোমরা ধাওয়া করো না, এটাকে আসলে খাবার দিও। কিন্তু ঘন্টাখানেক পরে এসে লেখক যখন জানলো, তখন দেখলো যে না, এটা কুকুরটা কোথায় যেন চলে গেছে। মূল রহস্য কিন্তু এখানে যে কুকুরটা যেহেতু লেখককে এগিয়ে দিতে এসেছিল, কিছুক্ষণ ছিল, কিন্তু সে মানে থাকতে পারে নাই। পিছনে কারণটা কি দেখি। পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলি নে যে। কুকুরকে সম্বোধন করে লেখক বলছে যে তোরে না গতকালকে আমি নেমন্তন্ন করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, তাহলে তুই কালকে যে আসলি না, কেন আসলি না, কেন থাকলি না? এটা একটা অভিযোগের ছলে লেখক কুকুরটাকে বলল। জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন ন্যাজ লাগলো। অর্থ বোধ হয় এই যে, সত্যি বলছো তো? কুকুরটা যখন লেখক তার এই কথা বলল যে আজকে তুই অন্তত খেয়ে যাস, আজকে তোর নেমন্তন্ন আছে, তখন কুকুরটা বারবার লেজ নেড়ে নেড়ে তাকে সায় দিতে চাইলো, সে দিয়ে বুঝাতে চাইলো আসলেই কি আমাকে খেতে দিবেন। একটা খেয়াল করো, যখন কোনো গরিব মানুষ, আমাদের সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, কিংবা আমরা নিম্ন শ্রেণীরও না, যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয় কিংবা দাওয়াত দেওয়া হয় না, তখন এটাকে বোঝানো এরকম যে তোমাকে কি দাওয়াত দেওয়া হয় নাই, তুমি কি মানে খেয়ে যাবে? তখন অনেক গরিব বলে, যখন ধনীরা দাওয়াত দেয় তখন গরিবরা বলে আসলেই কি আমাকে দাওয়াত দিয়েছেন, আসলেই কি আমি খেতে যেতে পারবো? তো তেমনি এই কুকুরটাও বলছে যে আসলেই কি আমাকে খেতে বলছেন? রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় উঠে বারান্দার নিচে উঠানে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। রাত্রে চাকর এসে বলল যে স্যার, আপনি যে কালকে কুকুরটাকে নিয়ে করেছিলেন, ও আপনার বারান্দার নিচে ওখানে বসে আছে। তারপর লেখক বামন ঠাকুর যে রান্না করে, ওনাকে বলছে যে তুই ওকে রাত্রে খাবার দিস। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। ওই একদিন খেতে দিয়েছে, পরে মানে কুকুরটা আর ওই লেখককে ছেড়ে যায়নি। এটা লেখকের মনে একটা দাগ কেটেছে যে আসলে মানুষ যদি ভালোবাসা দেয়, পশুর সাথে প্রেম করে, মানে ভালোবাসা দিলে ভালোবাসা ফেরত পাওয়া যায়, এইটাই সে বোঝাতে এসেছে। আমি জানতাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল, এবং অত্যন্ত গুরুতর আপত্তি। আমাদের বাড়ির খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালিনী, এ আমি জানতাম না। তার মানে লেখক বলছে যে আমাদের প্রতিনিয়ত যে খাবারগুলো উচ্ছিষ্ট হয়ে যায়, খাবারগুলো পড়ে যাচ্ছে, এই মানে নষ্ট হয়ে যাচ্ছে, এই খাবারগুলো কুকুরটাকে দিলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এক জায়গায় সমস্যা ছিল। সেই সমস্যাটা কি? ওই লেখক যেখানে বেড়াতে গিয়েছিলেন দেওঘরে, ওখানে যে বাগান আছে, বাগানের যে মালি, তার স্ত্রী, এই মালি বউয়ের সমস্যা ছিল। একটা জিনিস খেয়াল করবা, যখন আমরা খেতে পারি না, আমরা অনেক সময় খেতে পারি না, বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে উচ্ছিষ্ট খাবারগুলো আমরা কি করি, খাবারগুলো ফেলে দিই। এই ফেলে দেওয়া খাবারগুলো একটা কুকুর এসে খায়, সেই কুকুর বা বিড়াল যখন খেতে যায়, তখন আমরা ওরে ধাওয়া করে এদেরকে সরিয়ে দিতে চাই, কিন্তু এই খাবারে তো আসলে আমাদের কোনো অংশীদার নাই, এটা ওদের জন্যই ব্যবস্থা করা ছিল, কিন্তু ওদেরকে আমরা খেতেও দিচ্ছি না। ও হয়তো সেই পথের কুকুর ঘুরে ঘুরেই বেড়ায়, সেই বিড়ালটা ঘুরে ঘুরেই বেড়ায়, পেটে ক্ষুধা নিয়ে সব সময় নিরন্তর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা মানুষ হয়ে এই ক্ষুধার্ত কুকুর কিংবা ক্ষুধার্ত প্রাণীগুলোর মূল্যায়ন বুঝতে পারি না। এই কথা এখানে বোঝাতে এসেছে। আমাদের বাড়তি খাবার চাকরদের দরদ তারপরে বেশি, অতএব আমার অতিথি করে উপবাস, বিকালের পথে দাঁড়িয়ে গিয়ে বসে। কথার অর্থ গিয়া এখানে একটা করুণ কাহিনী। শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, যেখানে আমরা খাবারগুলো ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিই, ময়লা আবর্জনার ভিতরে ফেলে দিই, এই খাবারগুলো যদি আমরা সুন্দর করে গুছিয়ে রেখে আমি
একটা কুকুরকে খেতে দিতে পারতাম, একটা বিড়ালকে খেতে দিতে পারি, অথবা আমাদের মানে অনেক সময় খেয়াল করো যে আমাদের বাড়িতে মায়েরা, আমাদের বোনেরা যখন ভাত রান্না করে তখন অতিরিক্ত ভাত রান্না হয়ে যায়, যেটা নষ্ট হয়ে যায়, এই ভাতগুলো না ফেলে দিয়ে আমরা যদি পাখিরকে খাবার দিতে পারি সেটাও কিন্তু মানে করা যেতে পারে, কিন্তু আমরা সেটা না করে ডাস্টবিনে ফেলে দিই, ময়লা আবর্জনার ভিতরে ফেলে দিই, যেটা পাখিগুলো খেতে পারে না। বিকেলের পথে দাঁড়িয়ে গিয়ে বসে দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়, বেড়াতে বার হলে সে পথের সঙ্গী। জিজ্ঞাসা করে, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে লাগলো কেমন? সে জবাব দেয় ন্যাজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি নে যে মালির বউ তারে মেরে বার করে দিয়েছে। একবারও একটা এখানে একটু হৃদয় দিয়ে উপলব্ধি করতে কি পারো যে লেখক কিন্তু তার মালিক বা চাকরটাকে বলে দিয়েছিল যে ওরে খাবার দেওয়ার জন্য, মামুন ঠাকুরকে বলেছিল যে তোমরা ওকে খাবার দাও, ওকে উচ্ছিষ্ট যে খাবারগুলো আছে সেগুলো খাবার দাও। তো লেখক যখন গোস্ত দিয়ে ভাত খেয়েছে বা মাংস দিয়ে ভাত খেয়েছে, সেই ভাত লেখক তো জানে যে যেহেতু আমি মালিক বা মালিনীকে বলে দিয়েছি খাবার দেওয়ার জন্য, তো অবশ্যই দেবে। সেই কারণে লেখক যখন বিকেলবেলা আবার ঘুরতে বেরোছে তখন লেখক কুকুরটাকে জিজ্ঞেস করছে, কিরে আজকে মাংস রান্না হয়েছে, তোর খেতে কেমন লেগেছে? তখন কুকুরটা নেজ নেড়ে নেড়ে ভেজা চোখে যেন জবাব দিতে চাইলো, মালিক আপনি না আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে খাবার কথা বলতেছেন, স্বাদের কথা জিজ্ঞেস করতেছেন, এই স্বাদ কোথায়? আমি তো আমাকে খাবার দেয়নি, বরং আপনার মালি বউ আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। বলছে যে মালিক আপনি না আমাকে ডাকেন, আমি আপনার কাছে ভিতরে তো যেতে পারি না, আপনার সাথে দেখা করতে পারি না। কেন দেখা করতে পারি জানেন? আপনার চাকররা আমাকে ভিতরে ঢুকতে দেয় না, আর আপনার যে মালি বউ ও আমাকে মারধর করে। হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেই মাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্যে গিয়ে বাইরে রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। লেখকের সুস্থতার জন্য এসেছিলেন, কিন্তু এখানে সুস্থতা তিনি পাননি। তো পরে চিন্তা করলেন যে আমি চলেই যাই। চলে গিয়ে সে খবরের কাগজ পড়া মাত্রই কী করে জানালার মধ্যে দিকে তার একটা চোখ গেল। রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর, খোলা দৌড় মানে দরজা খোলা, সেই খোলা দরজার উপর দিয়ে কী করলো, ছায়া পড়লো কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ন্যাজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একবার আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন খেতে দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়ে ল্যাজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে রে তোর? কি খেলি আজ? দেখো তোমরা যে পশুপ্রেম কেমন হয়। পশুরা সে না খেতে পেয়ে তখন তার ওই যে একটু ভালোবাসার লেখক দিয়েছেন, সেই লেখকের ভালোবাসার কারণে যখন দুপুরবেলা ঘুমাতে গিয়েছে চাকরগুলো বা মালিকরা ঘুমাতে গিয়েছে, তখন কি হলো, তখন তারা এই ঘুমের এই ভান দেখে এইটার কুকুরটা ফলো করে দৌড় দিয়ে সে লেখকের ঘরের কাছে গিয়ে বসলো। আর তখন লেখক জিজ্ঞেস করলো, কিরে দুপুরে আজকে কি খাওয়া হয়েছে? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভেজে ভেজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ দিতে চাচ্ছে। যারা ক্ষুধার্ত অন্নহারে থাকে তখন যদি এরকম এক সিচুয়েশন তৈরি হয়, তখন আর জিজ্ঞেস করে মানে তখন ওই কথাটাই মনে পড়ে যে কেন আমাকে এভাবে লজ্জা দিচ্ছেন, কেন আমাকে এভাবে অপমান করতেছেন? আপনি আমাকে ডেকেছেন, আমাকে তো কেউ খাবার দেয়নি, আমাকে তো কেউ ডেকে আপনার মতো আদর করে খাবার দেয়নি, বরং আমাকে তাড়িয়েছে। অথচ আপনি আমাকে আবার জিজ্ঞেস করতেছেন আমি খাবার কেমন খেয়েছি, কেমন হয়েছে। এইটা কি আসলে শোভনীয়? চাকরদের হাঁক দিলাম, ওদের দোর খোলা শব্দে অতিথি ছুটে গেল। ওর কুকুরটার ভেজা চোখ দেখে আমি লেখক বুঝতে পেরেছিলেন যে ওকে খাবার দেওয়া হয়নি। তো পরবর্তীতে লেখক চাকরদেরকে ডাক দিছে, ডাক শুনেই কুকুরটা দৌড়ে পালিয়ে গেছে, কারণ ভয় আবার যদি মালিনী মারে কিংবা চাকরেরা মারে সেই ভয়তে। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আগে না,
মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে যে, আজ তো অনেক খাবার বেঁচেছে, সে সব হলো কি? মালি বউ চেঁচে পুষে নিয়ে গেছে। বলল যে আপনি তো বললেন খাবার বেঁচে গেছে, এই খাবার তো মালি বউ একদম চেঁচে পুষে মানে চেটে পুটে এখান থেকে নিয়ে গেছে, একটুকু খাবারও রাখেনি। তো এখানে এই কথা, আমার অতিথিকে ডেকে আনা হলো, আবার সে বারান্দা নিচে উঠানোর ধুলোর পর নিশ্চিন্তে স্থান করে নিল। মালি বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকাল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে, বেড়াতে যাবার সময় হলো যে। এইবার ওই কথা জিজ্ঞেস করার পরে যখন আবার বিকেলবেলা ঘুরতে যাবে লেখক, বের হবে, তখন সেই লেখক কি করলো, দেখতে পেল রাস্তার নিচে বারান্দার ওখানে গিয়ে কুকুরটা বসে আছে। বসে থাকার পরে সে বুঝতে পারলো যে আমি যে লেখক যে আবার বিকেলবেলা বের হবে, তার সফর সঙ্গী হবে, এইটা ভেবেই লেখকের ওখানে বসে আছে কুকুরটা। শরীর সারল না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল, তবু দিন দুই দেরি করলাম নানা চলে। এখানে প্রশ্ন আসতে পারে, লেখকের অসুখ না সারার পরেও সেখানে আরও কতদিন সে এক্সট্রা সময় কাটিয়েছিলেন? তাহলে প্রশ্নের উত্তর হবে দিন দুয়েক। নানা চলে। আজ সকাল থেকে জিনিস বাদাবাদি শুরু হলো। দুপুরে ট্রেন, গেটের বাইরে সার গাড়ি এসে দাঁড়ালো, মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায়, তার উৎসাহ সবচেয়ে বেশি। লেখক এটা নোটিশ করতে পারলেন। এখানে বুঝাতে চেয়েছিলেন যে লেখককে যে ওই তার অতিথি কুকুরটা ভালোবাসছে, এই ভালোবাসার মূল্যায়ন করতে গিয়ে যখন লেখক বিদায় নেবে, তখন তার মালসামানা যখন গাড়িতে ভরতেছিল, তখন যারা চাকর বাকর আছে তারা গাড়িতে যখন মালসামানা ভরতেছিল, তখন কুকুরগুলো মানে কুকুরটা বারবার এদিক ওদিক ছোটাছুটি করে যেন জানান দিতে চেয়েছিল, খবরদার একটা মালও যেন এদিক ওদিক না হয়, আমার মালিকের মাল একটা এদিক সেদিক যেন হতে না পারে। সবচেয়ে চাকরদের চেয়েও বেশি ব্যস্ত ছিল ওই কুকুরটা। একে একে গাড়িগুলো ছেড়ে দিল, আমার গাড়িটা চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে, মানে এখানে স্টেশনের কাছে গিয়েই দেখে যে অতিথি আগেই গিয়ে ওখানে গিয়ে বসে আছে। তো কিরে এখানে এসেছিস? সে ল্যাজ নেড়ে তার জবাব দিল, কি জানি মানে তার কি, মানে ল্যাজ নেড়ে নেড়ে হয়তো জানান দিতে চেয়েছিল আপনি চলে যাচ্ছেন, তাহলে আমাকে কে দেখে রাখবে, আমাকে কে আবার খাবারের কথা বলবে, এই দুনিয়ায় এই স্বার্থপর দুনিয়ায় আমাকে ডাকার মতো কেউ নাই, আমি তো বেওয়ারিশ কুকুর, আমাকে কেউ এখানে ডাকবে না খাবার জন্য। তেমনি করে সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে এইরকম অভুক্ত মানে ক্ষুধার্ত মানুষগুলোকে যদি একটু সান্নিধ্য দিয়ে কাছে ডেকে খাবারের কথা বলা হয় তাহলে তাদের প্রতি মানে হৃদ্যতাই বাড়ে, বরং মানে ভ্রাতৃত্ববোধও বাড়ে। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল, সবাই পেল না কেবল অতিথি। গরম বাতাসে দুলুরিয়ে সামনেটা আচ্ছন্ন করেছে, যাবার আগে তারই দিকে ঝাপসা দেখতে পেলাম। এখানে লেখক যে কথাটা বুঝাতে এসেছেন যে গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। এখন এটা স্বাভাবিক, খেয়াল করবা যখন তোমরা গ্রামে গঞ্জে হোক কিংবা শহরে হোক, যেখানে তোমার আত্মীয় স্বজন বাসায় বেড়াতে আসলে, মামা খালু বা চাচা এরা যদি বেড়াতে আসে, বড় ভাই বেড়াতে আসে, তখন কি করে তাদেরকে সেবা শুশ্রূষা কয়েকদিন বেড়ানোর পরে তুমি যখন তাদের একটু ব্যাগ বস্তা এগিয়ে দেবে, তখন তোমাকে কিছু টিপস দেয়। আবার দেখো ঢাকা শহরে যারা দারোয়ান হিসেবে চাকরি করে, কেয়ারটেকার হিসেবে চাকরি করে, এদের অনেক অতিথি আপ্যায়ন করলে, বিভিন্ন ফ্ল্যাটের মালিকদের কিংবা ওই বাড়ির মালিকদের অতিথি আপ্যায়ন করলে তারা কি করে, মানে তারা যাওয়ার সময় ওই মালসামানা দারোয়ান কিংবা কেয়ারটেকার উঠিয়ে দিলে তখন তাদেরকে টিপস দেয়। তেমনি করে লেখকও ওই সকল চাকরদেরকে টিপস দিয়েছিলেন, কিন্তু তার আফসোস যে আমি শুধু আমার অতিথিকে টিপস দিতে পারলাম না। আর কিন্তু অতিথি তার সেই চিরাচরিত যে স্বভাব, দেখো একটা জিনিস, কুকুরে যখন হাত দিয়ে খামচিয়ে তখন সে ধুলো উড়িয়ে দিয়ে নিজের অবস্থানটাকে জানিয়ে দিল যে মানে মালিক আপনি যান, আমি এভাবে করে কিছু হয়তো বুঝাতে এসেছিলেন। এক দেশে অতিথি ট্রেন ছেড়ে দিল, বাড়ি ফিরে যাবার আগ্রহ মনে কোথাও খুঁজে পেলাম না। লেখক যে মনের আগ্রহ নিয়ে বাড়ি ফিরতেছিল, কিন্তু কুকুরের প্রতি তার যে এই ভালোবাসা, কুকুরের যে ব্যবহার, এইটা দেখে
তার বাড়ির প্রতি যে আগ্রহটা সেটা আর ওভাবে করে খুঁজে পায়নি। কেবলই মনে হতে লাগলো অতীতে আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জোনায় পথে দাঁড়িয়ে দিন দুয়েক তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকি লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই, তবু দেওঘরে বাসের কথা, কটা দিনের স্মৃতি ওকে মনে করিয়েই লিখে রেখে গেলাম। তার মানে লেখক এখানে বুঝতে চেয়েছেন এইটা যে আমি চলে গেলাম, আমি চলে যাওয়ার পরে হয়তো কুকুরটা আবার এসে ওখানে গিয়ে ওই যেখানে আমি দেওঘরে ছিলাম, যে বাগান বাড়িতে ছিলাম, ওই দেয়াল শিকল দিয়ে বন্ধ করা যে রুমটা, ওখানে গিয়ে পাশে দাঁড়াবে, গিয়ে 2 দিন অপেক্ষা করবে, হয়তো আমার জন্য অপেক্ষা করবে যে আমি আসছি কিনা, কিন্তু সে দেখবে যে আমি নেই। তো এভাবে করে যখন আমার সাথে কুকুরের সাথে যে মানে একটা হৃদ্যতা সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, এই সম্পর্কটাকে লেখক তার লেখনীর মধ্য দিয়ে এখানে একটা ডকুমেন্টারি হিসেবে প্রমাণ রাখতে চেয়েছেন যে কুকুরের সাথে বা জীবের সাথেও মানবের প্রেম হয়, মানব ভালোবাসে, মানুষ ভালোবাসে। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে এই গল্পের মধ্যে দিয়ে আমরা যেটা বুঝতে পেলাম সেটা হলো যে মানব প্রেম এবং পশু প্রেম, মানুষ যদি একটু ভালোবাসা দেয় পশুদেরকে, তাহলে সেটার বিফলে যায় না, পশুরা সেই ভালোবাসার প্রতিদান দিতে চায়। আবার আরেকটা জিনিস খেয়াল করলাম যে লেখক এখানে বোঝাতে চাইছেন যে যখন তোমরা খোলা অবস্থা মানে যখন খাবার তোমার উচ্ছিষ্ট হয়ে যাবে, তখন তোমার এই কুকুরগুলোকে কিংবা তোমার এই বিড়ালকে কিংবা পাখিদেরকে খাবারগুলো দিয়ে দিও, এতে করে সুবিধা হবে। এরকম অনেক কিছুই বোঝাতে এসেছে। আশা করি তোমরা এই পাঠের মাধ্যমে তোমরা কিছু বুঝতে পেরেছো। এবার আসি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু নিয়ে। তাহলে আজকের মতো এখানেই রাখি। আসসালামু আলাইকুম। তোমাদের সবার কল্যাণ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এর পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি, পরের গল্প নিয়ে এবং কবিতা নিয়ে।